হিসাবটা বুঝতে চাও, হিসাব সমীকরণটা বোঝার আগে আমি তোমাদেরকে সবার আগে আমাদের অ্যাকাউন্টিংয়ের হিসাব বিজ্ঞানের যে একটা মানে খুবই ছোট একটা ফর্মুলা এটা দিয়ে স্টার্ট করছি, যা হলো A = L + OE। এখানে এ বলতে বোঝাচ্ছি অ্যাসেট অর্থাৎ আমার সম্পত্তি, এল বলতে বুঝাচ্ছি আমার লায়াবিলিটি অর্থাৎ আমার দায়, আর ওই বলতে বোঝাচ্ছি আমার ওনার্স ইকুইটি অর্থাৎ আমার যারা মালিকানা সত্ত্ব রয়েছে তারা। তো এই একটা ছোট ফর্মুলা থেকে এটাকে কেন আজকে দেখাচ্ছি সেটা বলে নেই। এটাকে আমার দেখানোর রিজন হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি কিংবা যে কোনো জায়গায় যখন তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য যাও, আচ্ছা একজন প্রশ্ন করেছো মালিকা তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপু জেনারেল নলেজের ক্লাসটা কি তাহলে হবে না? আচ্ছা, জেনারেল নলেজের যিনি ক্লাস নেন তোমাদের শুভ ভাইয়া, তো সাকিব বিন রাশিদ ভাইয়া আজকে ক্লাসে নিচ্ছেন না। উনি যখন দেখলেন যে আমাদের 30 তারিখে অ্যাডমিশন টেস্টটা সি ইউনিটের, তখন উনি আমাকে ওনার ক্লাসটা দিয়ে দিলেন। ওনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তো তুমি আমাদের সাথে থাকতে পারো যদি তুমি অ্যাকাউন্টিং ক্লাসটা করতে চাও, অন্যথায় তুমি আমরা যখন নেক্সট সাকিব বিন রাশিদের ক্লাসটা পোস্ট করব তখন তুমি আমাদের সাথে জয়েন করতে পারো। থ্যাংক ইউ। আর জয়, তোমার জন্য একই অ্যান্সার, আশা করি তুমি আমার কথা শুনতে পেরেছো। আর যারা সি ইউনিটের স্টুডেন্ট আছো তারা তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে মেনশন করে আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করে তাদেরকে আজকের ক্লাসে নিয়ে এসো। আর যারা আছো আমাদের সাথে তাদের জন্য আমি পুনরায় পড়ায় ফিরে যাচ্ছি। আচ্ছা, সো অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যখন আমি বলছি সম্পত্তি ইকুয়ালস টু আমার দায় প্লাস মালিকানা সত্ত্ব, তখন আমি প্রত্যেকটা জাবেদা দাখিলাকে কিংবা প্রত্যেকটা লেনদেনকে এই, আচ্ছা আরো একজন কোশ্চেন করেছো আমি তো বিজ্ঞানের, আচ্ছা আমি বিজ্ঞানের কথাটার অ্যান্সার ধরে নিয়েছি যে আমি তো বিজ্ঞান বিভাগের। যারা বিজ্ঞান বিভাগের তারা যদি আজকের সি ইউনিটের ক্লাসটা করতে অপারগ হয়ে থাকো, তাহলে তুমি তোমার জেনারেল নলেজ ক্লাসের জন্য একটু অপেক্ষা করো। সাকিব বিন রাশিদ খুব দ্রুত তোমাদেরকে একটা পোস্ট দিয়ে আমাদের পরবর্তী রুটিনটা তোমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, সো কথা বলছিলাম লেনদেন নিয়ে। প্রতিটা লেনদেন কিংবা প্রতিটা ঘটনাকে আমি প্রকাশ করব এই একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার মাধ্যমে প্রকাশ করার জন্য আমি যেটা করব তা হলো, সাপোজ আমি সম্পত্তি ক্রয় করলাম। একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি, যদি সম্পত্তি ক্রয় করে থাকি 10,000 টাকার, তাহলে কি হবে, এই 10,000 টাকার সম্পত্তিটা আমার এই একটা ফর্মুলাকে বিভিন্নভাবে প্রভাবিত করবে। কিভাবে প্রভাবিত করবে খেয়াল করো। যখন তুমি একটা সম্পত্তি ক্রয় করো তখন কি হয়, তোমার ব্যবসায়, আমি যদি একটা ব্যবসার পার্সপেক্টিভ থেকে বলে থাকি, তাহলে আমার ব্যবসায় যখন একটা সম্পত্তি বৃদ্ধি পায়, ঠিক একইভাবে আমার কাছ থেকে কিছু নগদ টাকাও কিন্তু কমে যায়। সো আমি যদি এখানে ছোট করে আমার ইকুয়েশনটা সাজাই, তাহলে আমার ইকুয়েশনটা হবে আমার সম্পত্তি একদিক দিয়ে বাড়বে, আবার আমার সম্পত্তি একদিক দিয়ে হ্রাস পাবে। কিভাবে? যেহেতু আসবাবপত্র আমার জন্য একটা দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদটা যখন বাড়বে তখন আমার সম্পদ বাড়বে, আবার যখন আমার নগদ টাকা কমে যাবে, অর্থাৎ আমি ক্রয় করলাম নগদ টাকায়, তখন আমার এই অ্যাসেট, এই একটা উপাদান দুইভাবে প্রভাবিত হচ্ছে, একবার সম্পত্তি বাড়ছে একবার সম্পত্তি কমছে। এই একটা কোয়েশ্চেন তোমাদেরকে বোঝানোর রিজন হচ্ছে, তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিতে যাবে, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে পরীক্ষা দিতে যাবার সময় তোমাদের এই ধরনের কোয়েশ্চেন অনেক করা হয় যে কোনো একটা লেনদেন আমার হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করছে। কিভাবে প্রভাবিত করছে এটা জানার জন্য তোমাকে আজকে এই একটা সমীকরণ ভেঙে আমি বিভিন্ন লেনদেনের মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করব। অ্যাসেট 1000 এক্সপেন্স 1000, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাসেট আর এক্সপেন্সটা 1000 এর ধরো আর 10,000 এর ধরো, তোমার ইম্প্যাক্টটা কিন্তু একই হচ্ছে। কেননা তোমার দেখতে হবে ঘটনাটা আমার কোন উপাদানকে প্রভাবিত করছে। আচ্ছা, যেমন আমি যদি এখন বলে থাকি অপোজিট দিক দিয়ে যে আমি ক্রয় করলাম ঠিকই, কিন্তু আমি ক্রয় করলাম ধারে। খেয়াল করে থাকো, আমি ক্রয় করলাম ধারে। যদি ধারে ক্রয় করো তাহলে আবার আমি হিসাব সমীকরণটা লিখে ফেলি। দেখো আমি কিন্তু খুবই রেলেভেন্ট এবং পরীক্ষায় আসার মতো কিছু জিনিস নিয়ে আজকে ক্লাসটা তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, ইউনিভার্সিটি লেভেলের অ্যাকাউন্টিং এর ক্লাস চাই? আশিক রহমান, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে কমেন্ট করার জন্য। আমি আশা করব তোমাদের জন্য অ্যাকাউন্টিং যতটা না মানে ইউনিভার্সিটি ফ্রেন্ডলি অ্যাকাউন্টিং নিয়ে আসা যায়, ঠিক ততটুকু ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার। সো আপাতত আমরা অ্যাডমিশন ক্লাসটা করে যাই, দেখো তুমি এটাতে কোনো উপকার পাও কিনা। আচ্ছা, অলরাইট। সো যখন বলছিলাম যে আমি ধারে একটা সম্পদ ক্রয় করব, ধারে সম্পদটা ক্রয় করলে কি হয়, আমার সম্পদটা বাড়ে, অর্থাৎ আমার আসবাবপত্র বেড়ে যায়। ঠিক একইভাবে আমার কিন্তু ধারে ক্রয় করলে পাওনাদার নামক একটা পক্ষ সৃষ্টি হয়। সেই পাওনাদারের জন্য তখন আমার লায়াবিলিটি পার্টটাও বেড়ে যায়। আর যখন তুমি আসবাবপত্র ক্রয় করছো নগদে, তখন যেমন আমার অ্যাসেট একটা উপাদান প্রভাবিত হচ্ছে, যখন আমি ঠিক এই একই ক্রয়টা করছি ধারে, তখন আমার অ্যাসেট অর্থাৎ আমার সম্পদ
এবং আমার লায়াবিলিটি অর্থাৎ আমার দায়, এই দুটা উপাদান প্রভাবিত হচ্ছে। আরো একটা উদাহরণ দিই। দায় সংক্রান্ত আরো একটা উদাহরণের কথা বলতে গেলে আমি বলতে পারি আমার পাওনাদারের কথা, বলতে পারি আমি পাওনাদারকে টাকা পরিশোধ করে দিলাম, বলতে পারো আমি পাওনাদারের টাকা পরিশোধ করে দিলাম। যদি আমি পাওনাদারের টাকা পরিশোধ করে দিই তাহলে কি হবে? পাওনাদার বেসিক্যালি আমার কি? আমার লায়াবিলিটি বা আমার দায় পক্ষ। সো আমি আবার ছোট করে আমার ফর্মুলাটা লিখে ফেলি। আমি যদি ফর্মুলাটা সাজাই তাহলে যখন আমি বলবো আমার দায় পরিশোধ হয়ে যাচ্ছে, তাহলে আমার দায় যখন পরিশোধ করে দিই তখন আমার দায় কমে যায়। তাহলে আমি প্রথমে আমার লায়াবিলিটিটাকে কমিয়ে দিব। আর আমি যদি নগদ টাকায় পরিশোধ করে দিই তাহলে কমে যাবে আমার নগদ টাকা অর্থাৎ আমার সম্পদ অর্থাৎ আমার অ্যাসেট। নেক্সট, মালিকানা সত্ত্ব। আপু হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্টের ক্লাস নেন? আচ্ছা, তার মানে আমার হ্যান্ডরাইটিং খুব খারাপ, তুমি কি এটা বললা তাহমিদ? কষ্ট পাইলাম। আচ্ছা ঠিক আছে, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের কথা বলতে গেলে বলতে পারি যে যখন আমাদেরকে কেউ মূলধন বিনিয়োগ করেন, এটা একটা মালিকানা সত্ত্ব হতে পারে। আবার হতে পারে কাউকে লভ্যাংশ প্রদান করা। আমরা যখন লভ্যাংশ প্রদান করি তখন যেটা হয়, লভ্যাংশ প্রদান করলে আমি শুরুতে আমার ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলা অনুযায়ী যখন তুমি কাউকে লভ্যাংশ দাও তখন আমার মালিকানা সত্ত্বটাকে এফেক্ট করে, অর্থাৎ আমার মালিকানা সত্ত্বটা প্রভাবিত হয়। যেমন আমি যখন বলে থাকি যে আমি কাউকে লভ্যাংশ দিচ্ছি, এর মানে হচ্ছে আপু ব্যয় আর খরচের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা ইয়াসিন, তোমার কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। ব্যয় আর খরচের মধ্যে পার্থক্য, আসলে ব্যয় আর খরচের মধ্যে তেমন পার্থক্য নেই। হ্যাঁ, ব্যয়টা আমরা বলে থাকি যখন কস্ট, আর খরচ বলে থাকি যখন এক্সপেন্স। যেমন আমরা কস্ট বলে থাকি, আচ্ছা ছোট করে লিখেই দেখাই তোমাকে। আমরা বলে থাকি কস্ট যখন সেটা লং টার্ম হয়ে থাকে, আর আমরা বলে থাকি এক্সপেন্স যখন সেটা শর্ট টার্ম হয়ে থাকে। যেমন কস্টের কিছুটা অংশ হয়তো বা এই বছর আমার এক্সপেন্সড হবে না, যেমন হয়ে থাকে অ্যাসেটের ক্ষেত্রে। অ্যাসেট যদি আমার একটা বড় কস্টের অংশ হয়ে থাকে, অ্যাসেটটা কিন্তু অনেক বড় একটা সময়কাল ধরে আমরা ব্যবহার করে থাকি। ওয়্যারএজ এক্সপেন্স বলি যখন সেটা এক বছরের কম সময়কালের জন্য হয়ে থাকে। আচ্ছা, সো কথা বলছিলাম লভ্যাংশ নিয়ে। লভ্যাংশ যদি তুমি দিয়ে থাকো, লভ্যাংশ যখন দেই প্রথমে আমি কি করি, আমি বলে থাকি যে আমি লভ্যাংশটা দিব। যখন লভ্যাংশ দিব বলি তখন কি হয়, আমার দায়ের পরিমাণ বেড়ে যায়। আর যখন লভ্যাংশটা পরিশোধ করে দিই তখন আমার দায়টা হ্রাস পায়। ঠিক তেমনি যখন আমার দায়টা হ্রাস পায় তখন আমার মালিকানা সত্ত্বের পরিমাণটাও কিন্তু প্রভাবিত হয়। আর মালিকানা সত্ত্বের পরিমাণটা যখন প্রভাবিত হয় তখন সেটা যখন হ্রাস পায় তখন আমরা সেটাকে বলে থাকি মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমার লভ্যাংশ ফলে আমার অ্যাকাউন্টিং এর যে ফর্মুলাটা A=L+OE এটা প্রভাবিত হচ্ছে। আচ্ছা, সো এখন যারা আমার সাথে ক্লাস করছো তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। তোমরা কে কোন কলেজ থেকে এসেছো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে দাও, আমাকে একটু জানার সুযোগ করে দাও যে তুমি কোন কলেজ থেকে আমাদের সাথে আছো। আর যাদের যাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টিং এর সিলেবাস কমপ্লিট হয়নি তারা একটু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও যে কাদের আসলে এখন পর্যন্ত অ্যাকাউন্টিংটা কমপ্লিট হয়নি, এবং আমি আজকে তাদের জন্য চেষ্টা করব তোমাদের অ্যাকাউন্টিং এর কন্টেন্টটাকে আর একটু গুছিয়ে নিয়ে আসা, যাতে 30 তারিখের আগে আমরা অ্যাকাউন্টিং এর কন্টেন্টগুলোকে গুছিয়ে তোমার সিলেবাসটা শেষ করার ক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারি। আর ঠিক সেই সাথে তোমার ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো আর শেয়ার করে এই লাইভ ক্লাসে আসার জন্য আমন্ত্রণ জানাও। অলরাইট, নেক্সট, যেহেতু তুমি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন ধরনের উপাদান কিভাবে তোমার অ্যাকাউন্টিং এর যে ছোট একটা ফর্মুলা, সেই ফর্মুলাটাকে প্রভাবিত করলে এটা জানতে পারলে, তাহলে আমাকে এই ছোট্ট প্রশ্নটার একটু অ্যান্সারটা করে দাও, যেটা কিনা আমি তোমাকে ছোট ছোট, হ্যাঁ খুব ছোট ছোট কিছু অপশন দিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। তা হলো, কর্মচারী সোহেলকে যদি জুলাই মাসের বেতন প্রদান করা হয় 10,000 টাকা, খেয়াল করে দেখো, যদি বেতন প্রদান করা হয় 10,000 টাকা তাহলে এর প্রতিফলন নিম্নের কোন সমীকরণটিতে প্রকাশ পাবে? অর্থাৎ আমার যে অ্যাকাউন্টিং এর একটা সমীকরণ রয়েছে L+OE, এই একটা সমীকরণকে, এই একটা ঘটনা যে কর্মচারী সোহেলকে বেতন প্রদান করা হলো 10,000 টাকার, এটা কিভাবে আমার এই একটা ফর্মুলাকে প্রভাবিত করছে? আচ্ছা ফাহাদ, তোমার এখন অ্যাকাউন্টিং কমপ্লিট হয় নাই, কোনো সমস্যা নেই ভাই, আমাদের সাথে থাকো। আমার মনে হয় আজকের ক্লাসের পর তোমার ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে, হিসাব সমীকরণ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এবং এই দুটো টপিক, ট্রাস্ট মি, এই দুটো টপিক অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং দ্যাটস ওয়াই তোমাদের এই লাস্ট টাইমে আমার মনে হলো এই টপিকগুলো ক্লিয়ার করে দেওয়াটা আমার কর্তব্য। সো যারা আছো তারা কিন্তু আমাকে অ্যান্সার করছো না, আমি কিন্তু একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কর্মচারী সোহেলকে যদি মাসের বেতন প্রদান করা হয় 10,000 টাকা, এটা তোমার নিম্নের কোন সমীকরণটিতে প্রকাশ পায়? অর্থাৎ A=L+OE তে এটা কিভাবে প্রভাবিত করতে পারে?
আচ্ছা, এখন বলে দিই এই ঘটনাটা যখন তোমার এই ধরনের কোয়েশ্চেন আসবে অ্যাডমিশন টেস্টে, তখন তুমি শুধু খেয়াল করবা যে ঘটনাটা কি হচ্ছে, বেতন প্রদান করা হচ্ছে। আচ্ছা, নগদে দেওয়া হচ্ছে, ঘটনাটা কি নগদে হচ্ছে না ধারে, এটা আগে তুমি ডিসাইড করে ফেলো। যদি নগদে হয় তাহলে নিশ্চয়ই সম্পত্তি সংক্রান্ত কোনো একটা কাজ হবে, আর যদি হয়ে থাকে আমার ধারে তাহলে বকেয়া কোনো কিছু হয়, তখন বুঝবা যে এটা আমার দায়কে প্রভাবিত করবে। আচ্ছা, তাহলে নগদে আমি প্রদান করলাম 10,000 টাকা, তার মানে ফার্স্টেই এটা আমার সম্পত্তিকে প্রভাবিত করবে। আচ্ছা, অনেকে এ দিচ্ছ। আচ্ছা, একজনকে দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইব্রাহিম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমার অ্যান্সারটা একদম রাইট। আদিবা লিখেছো ড, আচ্ছা তার মানে তুমি বাংলা কিবোর্ড অন করে রেখেছো। তো তোমাদের ড এবং ডি দুটো অ্যান্সারকে আমি নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এ অ্যান্সার করেছো তাদেরকে বলে দিই, তাদেরকে আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করো ভাইয়া, ভাইয়াপুরা, যখন তুমি দেখতে পাচ্ছ বেতন দিচ্ছ নগদে, তখন কি হয়, এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, এই ছোট্ট ফর্মুলাটার প্রথমেই আমি সম্পদ দিকটা নিয়ে চিন্তা করি। আমার সম্পদ দিকটা কি কোনোভাবে প্রভাবিত হয়? হ্যাঁ। কিভাবে প্রভাবিত হয়? যখন আমি নগদ টাকা দিচ্ছি তখন আমার সম্পদটা হ্রাস পাচ্ছে। নেক্সট, আমি বেতন দিচ্ছি, বেতন দেওয়ার ফলে কি হবে, বেতনটা কিন্তু আমি বলিনি যে আমার বকেয়া বেতন পরিশোধ করলাম, আমি কি বলেছি, আমি বেতন দিচ্ছি, তার মানে এটা আমার জন্য একটা এক্সপেন্স। যখনই আমার কোনো ধরনের কোনো খরচ হয়, খেয়াল করো, আমার খরচ হলে কি হয়, আমার খরচটা আমার মুনাফাকে বা আমার আয়কে হ্রাস করে দেয়। যখন আমার মুনাফা হ্রাস পায়, এই মুনাফাটা আমার কার পাওনা, এই মুনাফাটা আমি আমার মালিককে দিই, অর্থাৎ আমার মালিকানা সত্ত্বের একটা উপাদান হচ্ছে আমার মুনাফা। আর যখন মালিকানা সত্যটা এই মুনাফা দ্বারা এফেক্টেড হয়, তার মানে আমার যে কোনো ধরনের খরচ আমার মুনাফাকে হ্রাস করে দিবে। আর যখন মুনাফা হ্রাস হয় তখন আমার মালিকানা সত্যটা প্রভাবিত হয়। অর্থাৎ যদি কোনো কারণে আমার খরচ হয় তাহলে আমার মালিকানা সত্য কমে যাবে, আর যদি কোনো কারণে আমার আয় হয় তাহলে আমার মালিকানা সত্য বৃদ্ধি পাবে। সো খেয়াল করে দেখো, বেতন দেওয়াটা কি আমার খরচ নাকি আমার আয়? বেতন দেওয়াটা আমার জন্য খরচ, যেহেতু বেতন দেওয়াটা আমার জন্য খরচ, দ্যাটস ওয়াই বেতন দেওয়ার ফলে আমার মালিকানা সত্য উপাদানটা হ্রাস পাবে, অর্থাৎ আমার ও ই উপাদানটা হ্রাস পাচ্ছে। আর এই ছিল এই একটা ছোট্ট কোয়েশ্চেনের ইন্টারপ্রিটেশন, যেটা আমার মনে হলো যারা নাকি এ অ্যান্সার করেছে তাদের জন্য জানিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, একজন কোশ্চেন করেছো ইয়াসিন, যে আপু অনেক সময় তো ওরা বলে যে একটা বকেয়া ভিত্তিতে একটা নগদানের ভিত্তিতে, এখন অ্যান্সারটা কি নগদান ভিত্তিতে চেয়েছে নাকি বকেয়া ভিত্তিতে চেয়েছে, এটা কি করে বুঝবো? নগদান ভিত্তি বকেয়া ভিত্তি সংক্রান্ত একই অ্যান্সার কোনো পার্টিকুলার কোয়েশ্চেনের মধ্যে কখনো চাওয়া হবে না, যে কোনো একটা ভিত্তিতে ধরা হবে। এই একটা কোয়েশ্চেনের পার্সপেক্টিভে যদি তুমি কোয়েশ্চেনটা করে থাকো ভাইয়া, তাহলে তোমাকে বলছি, যখন বেতন দেওয়া হয়, খেয়াল করে দেখো, বেতন দেওয়া হলে আমরা কখনো বলি না যে আমরা বকেয়া বেতন প্রদান করছি। বেতন দেওয়া হলো ঘটনাটা তোমাকে বুঝতে হবে যে এটা একটা এক্সপেন্স, অর্থাৎ আমি একটা খরচ করলাম, দ্যাটস ওয়াই এটাকে তুমি নগদে ধরে নিবা। যখন তোমাকে কোনো সমন্বয় জাবেদা দেওয়া হবে তখনই কেবলমাত্র এটার ফিউচার বা এটার ইন ফিউচার কোনো কিছু একটা হবে কিংবা পাস্টে কোনো কিছু একটা হয়েছিল এই ধরনের কোনো একটা লিঙ্ক বা রেফারেন্স দেওয়া হবে, তখন যখন বলবে বকেয়া, প্রদেয়, প্রাপ্য, এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা বকেয়া ভিত্তিটা ধরবো। আদারওয়াইজ অন্য সবকিছুর ক্ষেত্রে আমরা নগদান ভিত্তিটাকে ধরে নিব। আচ্ছা, যারা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তারা আশা করি এরপর আর এ অপশনটা দাগাবা না, অর্থাৎ এই ধরনের খরচ সংক্রান্ত যে কোনো টাকার দিয়ে যখন কোনো খরচ করা হবে যেটা কিনা আমার ব্যবসায়ের যে ফর্মুলাটা অর্থাৎ সমীকরণটাকে প্রভাবিত করবে, সেটার জন্য আমি সম্পত্তি হ্রাস, রাইট, তখন আমি দায় হ্রাস করবো না, কেননা আমাকে বলেনি যে বকেয়া, যেহেতু আমাকে বলেছে কেবলমাত্র বেতন, দ্যাটস ওয়াই আমি সম্পত্তি হ্রাস এবং মালিকানা সত্য হ্রাস এটা কি রাইট অ্যান্সার ধরে নিব। আচ্ছা আচ্ছা, আমাকে অনেকে কোশ্চেন করছে দেখতে পাচ্ছি যে রুটিনটা কি চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, যারা রুটিনটা চেঞ্জ হয়েছে কিনা জিজ্ঞেস করছে তাদেরকে বলে রাখি, রুটিনটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ হয়নি, কেবল আজকের ক্লাসটাতে যেখানে জিকে হওয়ার কথা ছিল সেখানে আমরা আজকে অ্যাকাউন্টিংটা নিচ্ছি, কারণ অ্যাকাউন্টিং এর যেহেতু পরীক্ষাটা এগিয়ে এসছে মানে 30 তারিখে, তো মনে হলো যে অ্যাকাউন্টিং এর স্টুডেন্টদের বোধহয় এই টপিকগুলো একটু ক্লিয়ার করে দেওয়াটা আবশ্যক। সো আমরা যেহেতু খুবই মানে মিউচুয়াল একটা গ্রাউন্ডে আছি, সবাই চেষ্টা করবো যে অন্যদেরকে কেউ একটু ফ্যাসিলিটেট করা যায়, অন্যদের সুবিধাটা তো একটু দেখতে হয় কখনো কখনো, তাই আশা করি আমরা আজকের এই ছোট্ট যে একটা মিসম্যাচ এটাকে একটু ক্ষমা সুন্দর চোখে দেখতেই পারি। আচ্ছা, সো ব্যাংক সমনের বিবরণী BRS, আচ্ছা ব্যাংক সমনের বিবরণী এটাকেই বেসিক্যালি লিখেছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট।
সো এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটাকে আমি লিখেছিলাম যে BRS। যারা ব্যাংক সম্বন্ধে বিবরণীটা পড়তে যাচ্ছ তাদেরকে বলে রাখি, তারা তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে এই ভিডিওটাতে নিয়ে এসে এবং লাইভ ভিডিওটা শেয়ার করো, কেননা আমি জানি যে যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এক্সাম দিতে যাচ্ছ 30 তারিখে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর আমি চাই যে আজকের ক্লাসের পর যাতে করে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে তোমার মনে আর কোনো কোয়েশ্চেন না থাকে, কেননা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে সি ইউনিটে। আর আমি চাইছি তোমার এখান থেকে যাতে কোনো ধরনের কোনো ভুল না হয় আর কোনো কনফিউশন না থাকে। সো ব্যাংক সমনের বিবরণী নিয়ে কথা। ব্যাংক সমনের বিবরণীতে দুটা বিষয় খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে নগদান বই অর্থাৎ ক্যাশ বুক, আর একটা হচ্ছে পাস বই অর্থাৎ পাসবুক। এই দুটা বিষয় যেটা তুমি এইচএসসিতে পড়ে এসছো, এই দুটা কনসেপ্ট কিন্তু আমাদের অনেক আগে থেকে আছে যে হ্যাঁ আমরা ব্যাংক সমনের বিবরণীটা বিভিন্নভাবে সলভ করে এসেছি। বাট যখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ দাগাতে যাও তখন কি হয়, আমাদের কনসেপ্টটাকে না আরেকটু গভীরে যেতে হয়, যাতে করে ব্যাংক সমনের বিবরণী থেকে যে কোনো ছোট ছোট এমসিকিউ তুমি খুব ইজিলি দাগাতে পারো। সো এই নগদান বই আর পাস বই নিয়ে কথা হচ্ছে। নগদান বইতে কি হয়, যিনি নাকি আমানতকারী, আমরা সবাই জানি যে আমানতকারী হতে পারে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, হতে পারে আমি নিজে কিংবা তুমি। সো কি হয়, আমরা যখন আমানতকারী হই তখন আমরা নিজেদের কাছে যে বইটা রাখি, অর্থাৎ তোমার নিজের কাছে যে বইটা থাকবে, কিংবা বলতে পারো ব্যবসার ম্যানেজার যে বইটা রাখবেন সেটাকে আমরা বলে থাকি ক্যাশ বুক। আর অপোজিট দিকে আমি ধরে নাও আমি সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম। সো এই যে আমি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, এই সোনালী ব্যাংকের ব্যাংকারের কাছে আমার যেই বইটা থাকবে, অর্থাৎ আমার সব ধরনের দাখিলাগুলা যেই বিবরণীর মধ্যে থাকবে সেটাকে ওরা বলবে পাস বই। অর্থাৎ এটা একটা ছোট্ট বই থাকে, যেটা আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট করি তখন আমরা দেখতে পাই যে একটা ছোট বই থাকে, পাস বই। এই বইটাতে ব্যাংকার আমার যত টাকা আমার অ্যাকাউন্টে জমা হয় কিংবা আমি যত টাকা উত্তোলন করি সবকিছু এই ভদ্রলোক অর্থাৎ আমার ব্যাংকার তিনি করেন কি, আমার পাস বইয়ের মধ্যে দাখিলা দেন। আচ্ছা, এখন ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা কেন করি? ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা এই জন্য করি, খেয়াল করে দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় একটা নির্দিষ্ট তারিখে। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীটাতে একটা স্পেসিফিক ডেটে আমরা দেখতে চাই যে আমি যেহেতু আমানতকারী, আমি আমাকে বলতে চাই আমানতকারী মিন করছি, আমার সাথে আমার ব্যাংকারের একই বইয়ের কোনো অমিল আছে কিনা। কেননা আমরা দুজন যেহেতু একই গ্রাউন্ডে কাজ করছি, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হলো কিংবা কত টাকা উত্তোলন করলাম এটার হিসাব রাখি, ব্যাংকারও কিন্তু ঠিক একই কাজটাই করে। তাহলে আমাদের দুজনের মধ্যে এই মিসম্যাচটা কেন হবে? এই একটা নির্দিষ্ট তারিখে আমার যা ব্যালেন্স ওরও তো তাই ব্যালেন্স হওয়ার কথা, যেহেতু একটা নির্দিষ্ট তারিখে ওরা আমার ব্যালেন্সটা মিলে না, ঠিক তখন আমরা কি করি, আমরা একটা সমন্বয়ের কাজ করি। এই সমন্বয়টাকে আমরা বলে থাকি ব্যাংক সমন্বয় বিবরণী। সো এই ব্যাংক সমন্বয় বিবরণীটাতে আমরা আজকে দেখবো কিভাবে তুমি এমসিকিউ গুলাকে রাইট করবা। কেননা তুমি যখন এইচএসসি তে পরীক্ষা দিয়ে আসছো, খেয়াল করো এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় কি হতো, আমরা কিন্তু খুব ইজিলি কি করতাম, দুপাশ মিলাই দিতাম, হ্যাঁ জমাতিরিক্ত আসতো বা যাই আসুক খুব ইজিলি মিলে যেত। কিন্তু যখন আমরা এমসিকিউ দাগাতে যাই, এমসিকিউতে কি হয়, 5টা অপশনের মধ্যে রাইট অপশনটা কারেক্ট করাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই আমরা আজকে দেখবো যে তুমি এমসিকিউটা কিভাবে রাইট করবা। আর যারা আমার সাথে আজকে ক্লাস করছো তারা যদি চাও যে তাদের বন্ধুদেরকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে ক্লাস করবা, তাহলে তাদেরকে এই কমেন্টের মধ্যে ট্যাগ করো আর ভিডিওটা শেয়ার করে তাদেরকে নিয়ে আজকে ক্লাসটা দেখো। আচ্ছা, সো কেন অমিল হয় এটা নিয়ে কথা বলবো, যে ব্যাংক সমন্বয় বিবরণীটাতে একটা নির্দিষ্ট তারিখে কেন আমানতকারীর সাথে ব্যাংকারের অমিল হয়। আচ্ছা, অমিলের কারণগুলো হচ্ছে যখন আমার ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে এই কারণগুলোর জন্য আমি দেখি যে একটা নির্দিষ্ট তারিখে আমার ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে মিল হচ্ছে না। কারণগুলা যেটা আমরা জানি সেটা আমরা আরেকবার পড়ে রাখি, কেননা তোমার যখন এমসিকিউ আসবে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে তখন এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেনগুলো করা হয়। যেমন ব্যাংকে জমাকৃত আদায় অপেক্ষমান চেক। খেয়াল করো, যখন কোনো কিছু এমন ঘটনা ঘটে যে সেটার এক পক্ষ আমি জানি কিন্তু ব্যাংক জানে না, এবং ব্যাংক জানে আমি জানি না, ঠিক সেই ঘটনাগুলোর জন্য অমিলগুলো হয়। যেমন ব্যাংকে জমাকৃত আদায় অপেক্ষমান চেক, অর্থাৎ আমি কোনো একটা টাকা
ব্যাংকে জমা দিলাম, কিন্তু ব্যাংক এখন পর্যন্ত সেটা আদায় করতে পারলো না। যেমন আমি ব্যাংকে অর্ডার করলাম যে তুমি যমুনা ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা ট্রান্সফার করো, কিন্তু সোনালী ব্যাংক নিকাশ ঘর যতদিন না পর্যন্ত বসছে ততদিন পর্যন্ত কি হয়, সোনালী ব্যাংক যমুনা ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসতে পারে না। যেহেতু নিয়ে আসতে পারে না, দ্যাটস ওয়াই আমার যখন ওই নিকাশ ঘরের ডেট আসার আগে, সে আমার এখন চলছে রবিবার, আমি রবিবারে বসে মঙ্গলবারের অপেক্ষায় থাকবো যে মঙ্গলবার না হওয়া পর্যন্ত ব্যাংকের সাথে আমার একটা মিসম্যাচ থাকবেই। সো রবিবারে বসে যখন আমি এটা ঠিক করবো যে কেন আমার মিসম্যাচটা হচ্ছে, তখন দেখবো যে ব্যাংকে জমাকৃত আমার আদায় অপেক্ষমান একটা চেক আছে যা কিনা নিকাশ ঘরের সাথে রিলেটেড। আমরা জানি যে নিকাশ ঘরে কি হয়, আন্ত ব্যাংক লেনদেনগুলো সম্পন্ন করা হয়। এই আন্ত ব্যাংক লেনদেনগুলো যখন সম্পন্ন করা না হয় তখন এই অমিলের ব্যাপারটা হয়। আবার ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, যেমন ব্যাংক যদি কাউকে প্রদেয় টাকা পরিশোধ করে দেয়, অর্থাৎ আমার কাছে যদি আমার কোনো পাওনাদার টাকা চেয়ে বসে, তখন ব্যাংক কি করে, ব্যাংক তখন তার প্রদেয় যে টাকাটা এটা পরিশোধ করে দেয়। খেয়াল করো, ব্যাংক যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে কিন্তু আমি জানতে পারবো না যে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা 5,000 টাকা কমে যাচ্ছে। তখন আমি কি করব, আমি মনে মনে ধরে নিব যে হ্যাঁ হ্যাঁ ব্যাংক তো মনে হয় আমার টাকা পয়সা মেরে দিচ্ছে। নেক্সট, ব্যাংকে দেনাদার কর্তৃক সরাসরি জমা। তোমার যারা দেনাদার থাকেন তারা অনেক সময় তোমার ব্যাংকে এসে টাকা জমা করে যান, অর্থাৎ তুমি যাদের দেনাদার তারা তোমাকে এসে টাকা দিয়ে যায়। তখন কি হয়, তখন তোমার ব্যাংকের টাকার পরিমাণটা বেড়ে যায়, তোমার অ্যাকাউন্টে টাকা মানে জমা হয়। এই ঘটনাটা কিন্তু তুমি ততক্ষণ পর্যন্ত জানতে পারো না যতক্ষণ না পর্যন্ত ব্যাংক সমন্বয় বিবরণীটা করে তোমাকে এটা জানাচ্ছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে আপনার যারা দেনাদার ছিল তারা আপনাকে 10,000 টাকা জমা দিয়ে গেছে। আবার ব্যাংক যখন তোমাকে চার্জ করে, ব্যাংক চার্জ বলতে বোঝায় তুমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলো, ব্যাংক তোমার জন্য প্রতি বছর অর্থাৎ বার্ষিকভাবে তোমার উপর একটা চার্জ রাখে, অর্থাৎ তোমার উপর সে কিছু খরচ অ্যাপ্লাই করে। ধরে নিতে পারো যে তোমাকে তোমার সেভিংস অ্যাকাউন্টের উপরে তোমাকে 300 টাকা করে চার্জ করলো বছরে, অর্থাৎ বছরে সে তোমাকে যে সার্ভিসটা দিচ্ছে, সে তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, সে তোমার হয়ে পাওনাদারের টাকা পরিশোধ করছে, সে তোমার হয়ে টাকা জমা করছে তোমার অ্যাকাউন্টে, এই ধরনের কাজের জন্য সে তোমাকে কিছু টাকা চার্জ করে, এই সার্ভিসটার জন্য সে কিছু টাকা চার্জ করে। এই টাকাটা কত চার্জ করলো এটাও কিন্তু আমরা ততক্ষণ জানতে পারি না যতক্ষণ না ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট হচ্ছে। আবার প্রাপ্ত সুদের ক্ষেত্রেও সেম, যেভাবে তোমার জন্য টাকা ধার্য করে চার্জ করে নিচ্ছে ঠিক একইভাবে সে তোমাকে সুদও দিচ্ছে, বাট তোমার সুদের টাকাটা ততক্ষণ জানতে পারো না যতক্ষণ না তুমি স্টেটমেন্টটা বানাচ্ছ। এনএফএস চেক, নট সাফিসিয়েন্ট, আচ্ছা এটা এনএফএস না, সরি এটা এনএসএফ, উইচ ইজ নট সাফিসিয়েন্ট ফান্ড। সো এই নট সাফিসিয়েন্ট ফান্ড বলতে আমরা বোঝাই যখন তুমি কাউকে বললে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাকে কিছু তুমি টাকা দিচ্ছ, অথবা কেউ তোমাকে কিছু টাকা দিল যেটার জন্য তোমাকে একটা পার্টিকুলার চেক দিল, বাট তার অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ 0। এই যে ব্যালেন্সটা 0 অর্থাৎ তার ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট নাই। 0 বলতে বোঝাচ্ছি তুমি কাউকে 5,000 টাকার চেক দিলা, বাট তোমার ব্যাংকে মানে তোমার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র 2,000 টাকা। তখন কি হবে, তখন ব্যাংক তোমাকে বলবে যে এটা একটা এনএসএফ চেক। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী বানাই। ব্যাংক সমন্বয় বিবরণীতে যে কোনো এমসিকিউ তোমাকে দেখ, যে কোনো ধরনের এমসিকিউ তোমাকে দেখ, তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো ঘটনাটা কোথায় আগে ঘটলো। ঘটনাটা কোথায় আগে ঘটলো এটা এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সবার আগে তোমার মাথায় আসতে হবে। সেটা হচ্ছে ঘটনাটা কোথায় আগে ঘটলো। প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান আর ব্যাংক এই দুইটা পক্ষের মধ্যে প্রতিষ্ঠান আমার যেটা রাখবে সেটা হচ্ছে আমার ক্যাশ বুক, ব্যাংক যেটা রাখবে সেটা হচ্ছে আমার পাসবুক। আচ্ছা, সো এই ক্যাশ বুক আর পাসবুকটা নিয়ে আমাদের কাজটা হবে। সো আমি কি করব, আমাকে যখন একটা এমসিকিউ দিবে আমাকে কি করতে হবে, আমাকে রাইট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। সো ব্যাংক জমাতিরিক্ত, আচ্ছা ব্যাংক জমাতিরিক্ত বলতে বোঝায়, ব্যাংক জমাতিরিক্ত কোয়েশ্চেনটা করেছো আরিফুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দিই। যদি তোমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকে 5,000 টাকা, আচ্ছা যারা ক্লাস করছো তারা যদি তোমাদের এই ক্লাসটাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে ভুলে যেও না, আর লাইভ ভিডিওটা শেয়ার করো। সো অ্যান্সার দিচ্ছিলাম আরিফুল ইসলামের একটা কোয়েশ্চেনটা ছিল যে জমাতিরিক্ত বলতে কি বোঝায়। তো তার কোয়েশ্চেনটা অ্যান্সার করার সময় আমি বলছিলাম যে তোমার ব্যাংকে অ্যাকাউন্টে যদি টাকা থাকে 5,000 টাকা, তুমি কি করলা, তোমার এখন হঠাৎ করে খুবই শর্ট নোটিসে তোমার
আরো 5,000 টাকা দরকার। সো এই 5,000 টাকা আমি কোথা থেকে পাবো? যদি আমি কোনো বন্ধুর কাছে টাকা চাই তাহলে কি হবে? সে বলবে যে না সরি দোস্ত, আজকে তোমার কাছে টাকা নাই, আরেকদিন নিস না হয়। আবার তুমি যদি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে চাও, এত কম টাকার জন্য তুমি কোথায় লোনের জন্য অ্যাপ্লাই করবা? সো এসব ক্ষেত্রে আমরা কি করি? আমরা ব্যাংকে বলি যে আমার অ্যাকাউন্টে যা টাকা আছে তুমি এটার সাথে আমাকে কিছু বেশি টাকা উত্তোলন করার সুযোগ করে দাও। অর্থাৎ আমার যদি 5 আর 5 মিলে 10,000 টাকা উত্তোলন হয়ে যায়, তাহলে কি হবে? আমার 10,000 টাকার একটা সমস্যা ছিল, এটা মিটমাট হয়ে যাবে। আমাকে লোনও নিতে হলো না, আমাকে কারো কাছে গিয়ে হাত পাততে হলো না। আমার খুব ইজি ওয়েতে এই 10,000 টাকার যোগান হয়ে গেল ব্যাংকের কাছ থেকে। জমার অতিরিক্ত, খেয়াল করো, এটা ছিল আমার জমা টাকা, জমার অতিরিক্ত কিছু টাকা তোলার মাধ্যমে। সো যখন আমাকে এমসিকিউ দেওয়া হবে, কথা বলছিলাম এমসিকিউ নিয়ে, এমসিকিউ দেওয়ার পর আমার কাজটা হবে রাইট অ্যান্সারটা ক্লিক করা, অর্থাৎ রাইট অ্যান্সারটা ফাইন্ড আউট করা। সো আমাকে না ওই যে এইচএসসি সময় যে কনসেপ্টগুলো নিয়ে পড়েছিলাম, এই কনসেপ্টগুলো থেকে ওগুলোতেই মাথায় রাখতে হবে, অর্থাৎ ওই টপিকগুলো নিয়েই কাজ করতে হবে। জাস্ট একটু ভেরিয়েশন থাকবে। ভেরিয়েশনটা হচ্ছে আমাকে একটু ট্যাকটিক ফলো করতে হবে, আর খুব কম সময় কিভাবে এটা রাইট অ্যান্সারটা ক্লিক করা যায় এটা খেয়াল করতে হবে। এটা করার আগে আমি চিন্তা করব যে আমার ঘটনাটা কোথায় আগে ঘটলো। আমার ঘটনাটা কি আগে ক্যাশ বুকে ঘটলো নাকি আগে পাসবুকে ঘটলো? অর্থাৎ আমার কি এমন হয়েছে যে আমি আমার ব্যাংকে টাকা পাঠালাম, নাকি আমার ঘটনাটা এমন হয়েছে যে ব্যাংকে কেউ আমার হয়ে টাকা জমা দিয়েছে? খেয়াল করো, যখন কেউ আমি যদি ব্যাংকে টাকা পাঠাই, ব্যাংক যদি ওটা উদ্ধার করতে না পারে, অর্থাৎ ব্যাংকে যতক্ষণ পর্যন্ত টাকাটা জমা না হয়, ব্যাংক আর আমার প্রতিষ্ঠানের মাঝখানে একটা মিসম্যাচ হয়। আবার ব্যাংকে যদি কেউ আমার হয়ে টাকা জমা দিয়ে যায়, যতক্ষণ আমি না জানতে পারবো ততক্ষণ আমার ব্যাংকের সাথে আবারও মিসম্যাচ হবে। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে তাহলে ঘটনাটা, অর্থাৎ লেনদেনটার নেচারটা কি, অর্থাৎ লেনদেনটা আগে কোথায় ঘটলো। আচ্ছা, আমরা যদি পূর্ববর্তী স্লাইডটার কথা আবার চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ঘটনাটা কোথায় আগে ঘটলো এটাকে আমরা এখন এই ঘটনাগুলোর সাথে মিলায় পড়ার চেষ্টা করব। আচ্ছা, যারা ক্লাস করছো তারা তাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এই বাকি টপিকটা মানে যদি বুঝতে পারো, তাহলে তোমার ফ্রেন্ডের জন্য একটা সিট ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত কনফার্ম হওয়া পসিবল। ওভারড্রাফট, আচ্ছা সুহান, তুমি বোধহয় জমাতিরিক্তর কথাটা বলছিলে যে ওভারড্রাফট বলতে কি বোঝায়? আচ্ছা, ওভারড্রাফট হচ্ছে জমাতিরিক্তের ইংলিশ ভার্সন। আচ্ছা, সো কেন অমিল হয় এটার ঘটনাটা বলছিলাম যে ঘটনাটা আগে কোথায় ঘটে এটা আমরা দেখব। আগে ঘটে কোথায়? আচ্ছা, ঘটনা আগে কোথায় ঘটে এটা বলতে গিয়ে খেয়াল করো, ব্যাংকে জমাকৃত আদায় অপেক্ষমান চেক। খেয়াল করো, ব্যাংকে জমাকৃত আদায়ের অপেক্ষমান একটা চেক, এই ঘটনাটা আগে কোথায় ঘটে? অর্থাৎ ব্যাংকে চেকটা জমা দেয় কে? ব্যাংকে চেকটা জমা দেয় আমার প্রতিষ্ঠান কিংবা আমার ম্যানেজার। যখন আমার ম্যানেজার ব্যাংকে টাকা জমা দিচ্ছে তখন ঘটনাটা আগে ঘটছে প্রতিষ্ঠানে। আবার ব্যাংক কর্তৃক সরাসরি বিল পরিশোধ, ব্যাংক যদি বিল পরিশোধ করে তাহলে ঘটনাটা আগে ঘটছে আমার ব্যাংকে। আবার দেনাদার যখন আমাকে জমা দিচ্ছে তখনও ঘটনাটা সরাসরি ব্যাংকে ঘটছে। খেয়াল করো, আমি যদি আমার ম্যানেজার হই, আমার অ্যাকাউন্ট ম্যানেজার হই, বা আমার ক্যাশ যদি আমি আমার প্রতিষ্ঠানে নিজে থেকে মেনটেন করি, সেই ম্যানেজার কিন্তু জানবে না যে তার ব্যাংকে দেনাদার কর্তৃক কত টাকা জমা পড়েছে। আবার ব্যাংক কত টাকা সুদ ধরলো কিংবা আমি কত টাকা সুদ পেলাম, এই দুটো ঘটনাও কিন্তু আমার আগে ঘটবে ব্যাংকে। আর এনএসএফ চেকের ক্ষেত্রেও সেম। যখন আমার এনএসএফ চেক হয়, আমি কিন্তু জানি না যে আমার ব্যাংকে কি টাকাটা জমা পড়বে কিংবা আমার অ্যাকাউন্ট থেকে কি টাকাটা আমার পাওনাদারকে দেওয়া সম্ভব নাকি সম্ভব না। এই ঘটনাটা আগে বলতে পারবে কে? আমার ব্যাংক। সো যখন বললাম যে কেন অমিল হয়, খেয়াল করো, ঘটনাটা আগে যেখানে ঘটে সেই পক্ষ কিন্তু জানে যে এমন একটা ঘটনা ঘটেছে, তাহলে জানবে না কে? জানবে না হচ্ছে যার এখন পর্যন্ত এই ঘটনাটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। যেমন ম্যানেজার যখন জানতে পারে যে হ্যাঁ আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে একটা চেক পাঠিয়েছি, ব্যাংক কিন্তু এখনো সেটা আদায় করতে পারে নাই। দেখো, আদায় অপেক্ষমান, যদি ব্যাংক আদায় করতে না পারে তাহলে ব্যাংকের কাছে নিশ্চয়ই একটা ঝামেলা হয়েছে। যেহেতু একটা ব্যাংকের ঝামেলা, সো এটার জন্য দাখিলা দিবে ব্যাংক। আবার এই নিচের ঘটনাগুলোর জন্য যখন বললাম যে এই ঘটনাগুলো আগে আমার ব্যাংকে ঘটে, তাহলে এই ঘটনাগুলো জানতে পারবে না কে? জানতে পারবে না আমার প্রতিষ্ঠান। যখন আমার প্রতিষ্ঠান জানতে পারবে না যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো চলে যাচ্ছে কিংবা আমার ব্যাংকে টাকাগুলো জমা হচ্ছে, তখন দাখিলাটা কে দিবে? তখন এটার জন্য দাখিলা দিবে আমার ব্যাংক।
তখন সরি তখন দাখিলা দিব আমি আমানতকারী। অর্থাৎ যখন পাসবুক অর্থাৎ ব্যাংকে ঘটনা আগে ঘটে তখন এটার জন্য দাখিলা দিবে আমানতকারী। আর যখন ক্যাশ বইয়ে আগে ঘটনাটা ঘটে তখন এটার জন্য দাখিলা দিবে ব্যাংক। অর্থাৎ এটার মানে হচ্ছে আমি যখন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা বানাচ্ছি তখন আমি যদি দেখি যে কোনো একটা লেনদেন অর্থাৎ একটা ঘটনাটা আগে ঘটেছে ব্যাংকে, তাহলে এটার জন্য আমি আমার বইতে দাখিলা দিব। আর যখন আমি দেখব ঘটনাটা আগে ঘটেছে ক্যাশ বইয়ে অর্থাৎ আমার প্রতিষ্ঠানে, তখন এটার জন্য দাখিলা দিবে আমার ব্যাংক সাইট। অর্থাৎ তখন আমি ধরে নিব এটার জন্য দাখিলা দিবে আমার ব্যাংক। সো এটা ছিল একটা ছোট্ট এমসিকিউ সলভ করার একটা প্রচেষ্টা। আচ্ছা, দাখিলা ইংলিশটা কি? দাখিলা ইংলিশটা ভাইয়া, দাখিলা ইংলিশটা হচ্ছে বেসিক্যালি জার্নাল। আমরা জার্নালটা বলতে দাখিলা বোঝাই। আর যখন আমি কথা বলছি এখানে দাখিলা নিয়ে, তখন আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো একটা লেনদেন, এই লেনদেনটার ট্রিটমেন্টটা আমরা আমার ব্যাংক অ্যাকাউন্টের কোন পাশে করব, অর্থাৎ আমার রিকনসিলিয়েশনের কোন সাইডে করব। আচ্ছা, এনএসএফ হচ্ছে এনএসএফটা লিখেছো একজন কি? এনএসএফটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকে কাউকে পরিশোধ করার জন্য, তখন ব্যাংক যেটা বলে সেটা হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। আচ্ছা, একজন প্রশ্ন করেছো যে ইয়াসিন, যে আপু যার মাধ্যমে ব্যাংক প্রতিষ্ঠানকে জানায় যে লেনদেন হয়েছে, ওই নোটটা, আচ্ছা ওই সিস্টেমটাকে কি বলে? আচ্ছা, ওই সিস্টেমটা আমরা আজকে দেখবো। ওই সিস্টেমটাকে বলে মেমো দেওয়া, অর্থাৎ ডেবিট মেমো অর ক্রেডিট মেমো। ডেবিট মেমো আর ক্রেডিট মেমোটা ইয়াসিন তোমার জন্য ওয়েট করছে, আর একটু ধৈর্য ধরো, আমি কিছুক্ষণ পর তোমার কাছে চলে আসছি। আচ্ছা গাইস, এতক্ষণ যা কিছু বললাম এইটার উপর বেস করে তোমার জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন রয়েছে। আশা করি কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিতে তোমার একদম কষ্ট হবে না। কোয়েশ্চেনটা আমরা একসাথে সলভ করি, ঠিক আছে? যারা যারা অ্যান্সার দিতে পারবে তাদেরকে তো অনেক অনেক থ্যাঙ্কস, কনগ্রেচুলেশনস, কেননা তোমার 30 তারিখে পরীক্ষা। আর তার মানে বুঝতে পারছি যে তোমার প্রিপারেশনটা অনেক অনেক ভালো। আর যারা পারছো না তারা আমার সাথে চেষ্টা করো কত ইজি ওয়েতে এটা অ্যান্সার করা যায়। সেটা হচ্ছে, আচ্ছা আগে বলে রাখি, যেটা কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আমি এনেছি, ঠিক আছে? যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ ঘটনাটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কোথায় দেখাতে হবে? আচ্ছা, আগের কথাগুলো একটু মনে করো। বলেছে যে ব্যাংক কর্তৃক, আচ্ছা অনেকেই আমাকে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আমি আগে বলে দিচ্ছি ঘটনাটা কি, এটা আমরা একসাথে সলভ করি। যারা আমাদের সাথে এখন জয়েন করছো তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে কমেন্টে মেনশন করে শেয়ার করে দাও। যদি শেয়ার করে দাও তাহলে তাদেরকে নিয়ে আমার সাথে নতুন করে টপিকটা আজকে পড়া শুরু করো। নাইমুল লিখেছো ডেবিট মেমোরেন্ডাম বলতে কি বোঝায়? ডেবিট আর ক্রেডিট মেমোরেন্ডামটা বলতে কি বোঝায় এটা আমি তোমাকে আর একটু পরে অ্যান্সারটা দিয়ে দিই। আমি এটা মাথায় আছে, জাস্ট আমি এই টপিকটা ক্লিয়ার করে তোমার কাছে চলে আসছি। সো ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। আচ্ছা, আগে আমরা আমাদের ফর্মুলাতে চলে আসি। হ্যাঁ, ঘটনাটা আগে কোথায় ঘটলো? ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ যদি পরিশোধ করা হয়ে থাকে তাহলে আমার ঘটনাটা আগে ঘটেছে ব্যাংকে। ব্যাংক তো জানে যে আমি টাকা দিয়ে দিলাম, তাহলে ঘটনাটা জানে না কে? ঘটনাটা জানি না আমি, আমানতকারী। যেহেতু আমি এটা জানি না, অর্থাৎ যেহেতু আমানতকারী ঘটনাটা জানে না, সো কি করবে? আমানতকারী এটার জন্য একটা দাখিলা দিবে, অর্থাৎ এটার জন্য একটা ট্রিটমেন্ট করবে। কোথায়? আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে। তাহলে আমানতকারী বইয়ের নাম হচ্ছে ক্যাশ বুক। এই ক্যাশ বইতে যেহেতু আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে, সো আমি আমার ক্যাশ বুক থেকে কিছু টাকা মাইনাস করে দিব। অর্থাৎ রাইট অ্যান্সারটা যারা যারা দিয়েছো, লাস্ট দেখতে পাচ্ছি আরাফাত, হিমেল, থ্যাংক ইউ সো মাচ। এর আগে আরো অনেকে আমাকে রাইট অ্যান্সার দিচ্ছিলাম, আমি দেখছিলাম, নামটা বলতে পারিনি, তাই মন খারাপ করো না। রাইট অ্যান্সারটা হচ্ছে ক্যাশ বই থেকে বিয়োগ করতে হবে। সো যারা এই অ্যান্সারটা দিতে পারলে তাদেরকে কিন্তু ছোট্ট একটা প্রুফ দিয়ে দিলাম যে হ্যাঁ আসলে এই ফর্মুলাটা ফলো করলে খুব ইজিলি, খুব ফাস্ট তুমি এমসিকিউটা দাগাতে পারবে। আর আমাদের যেহেতু কাজটাই হচ্ছে যে এমসিকিউটা আমরা রাইট অ্যান্সারটা কারেক্ট করে দাগাবো, কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং এর সুযোগ রাখবো না। সো এই এমসিকিউর এই ছোট্ট ফর্মুলাটা ফলো করে যে আগে ঘটনা কোথায় ঘটলো, যেখানে ঘটনা ঘটলো সে তো জানেই, তাহলে যে জানে না তার বইতে আমরা এটার জন্য একটা দাখিলা দিব। সেটা কি করব? আমার অ্যাকাউন্টে যা হবে আমি আমার ক্যাশ বইতে ঠিক সেটার একটা রেপ্লিকেশন দেখাবো। অর্থাৎ যদি আমার সেটা ক্যাশ বইয়ে হয় তাহলে যা হবে, যদি আমার সেটা পাসবুক হয় তাহলেও ঠিক সেম ট্রিটমেন্ট হবে। আর এই ছোট্ট এক্সাম্পলটা ছিল তোমার জন্য একটা প্রুফ যে হ্যাঁ এই ফর্মুলাটার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। তো এরপর
চলে যাচ্ছি আরেকটা কোয়েশ্চেনে। যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি, সো আমরা এখন আরেকটা ছোট্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। আমার মনে হয় এটা খুবই ফাস্ট তোমরা অ্যান্সার করতে পারবা। জাস্ট আমাকে দেখায় দাও যে রাইট অ্যান্সারটা কি হবে। কোয়েশ্চেনটা বলে দেই যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থপ্রাপ্তি, এই ঘটনাটার ট্রিটমেন্টটা তুমি কি দেখাবা? ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থপ্রাপ্তি, এতক্ষণ যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটাতে ফলো করে দেখো যে এটা কি আসলেই যায় কিনা। যে আমি তোমাকে জাস্ট কোয়েশ্চেনটা বলে দিই, দেখো অ্যান্সারটা তুমি বলতে পারো কিনা। যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থপ্রাপ্তি, অর্থাৎ ব্যাংকে যদি প্রাপ্য বিলের অর্থপ্রাপ্তি হয় তাহলে ফার্স্টে ধরে রাখতে হবে টাকার পরিমাণটা বাড়লো। আচ্ছা, ঘটনাটা আগে কোথায় ঘটলো? ঘটনাটা আগে ঘটলো কোথায়? ব্যাংকে। তাহলে জানে না কে? আমি জানি না। যদি আমি না জানি তাহলে ডেফিনেটলি আমার ক্যাশ বইয়ে একটা এন্ট্রি দিতে হবে। এন্ট্রিটা কি হবে? পজিটিভ। তার মানে কি হবে? রাইট অ্যান্সারটা অনেকে দিচ্ছ, আরাফাত, রিফাত, প্রিয়ম, আশরাফুল, মাহাদি, দুটা মাহাদি দেখতে পাচ্ছি, অর্ণব, থ্যাংক ইউ অর্ণব। আচ্ছা অর্ণব এফ দাগায় ফেলছে, আচ্ছা ফলোইং ধরে নিচ্ছি। আনিকা, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের রাইট অ্যান্সারটা নিয়ে নিচ্ছি। রাইট অ্যান্সারটা বি, অর্থাৎ আমি ক্যাশ বইয়ের সাথে যোগ করে দিব। আর কেউ যদি এমন হয়ে থাকো যে আমাদের সাথে এতক্ষণে জয়েন করেছো এবং রাইট অ্যান্সারটা দিতে পারোনি, তারা আমাকে মেনশন করতে পারো। তোমার জন্য আমি এটা আরেকবার রিপিট করে দিচ্ছি যে যেহেতু আমার প্রাপ্য বিলের অর্থ প্রাপ্তি ঘটলো, অর্থাৎ আমার ব্যাংকে টাকার পরিমাণটা বেড়ে গেছে। আর যেহেতু ব্যাংকে টাকার পরিমাণটা বেড়ে গেছে, সো আমি ধরে নিব যে ব্যাংক ঘটনাটা আগে জানলো এবং আমি পরে, যেহেতু আমি পরে জানলাম, দ্যাট মিনস আমাকে এটার জন্য একটা দাখিলা দিতে হবে। দাখিলাটা হবে যেহেতু আমার ব্যাংকের পরিমাণ টাকা বেড়ে গেছে, সো আমি আমার ক্যাশ বইয়ে টাকা বাড়িয়ে দিব। দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার হচ্ছে ক্যাশ বইয়ের সাথে যোগ করে দেয়াটা। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে। একজন ভাইয়া কোয়েশ্চেন করেছিলে যে ডেবিট মেমো ক্রেডিট মেমোটা কি। তার কথার অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা স্লাইড নিয়ে আসলাম। সেটা হচ্ছে মেমো কি। মেমো হচ্ছে মেমোরেন্ডাম। সো এই মেমোরেন্ডামের ব্যাপারটা হচ্ছে যে যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা বাড়ে বা কমে, এই ঘটনাটা ব্যাংক আমাকে জানায়। সো ব্যাংক আমাকে জানানোর জন্য যেটা করে, ব্যাংক আমাকে মেমো পাঠায়, অর্থাৎ মেমোরেন্ডাম দেয়। দু ধরনের মেমো হয়। এই দুই ধরনের মেমো হওয়ার ইনফরমেশনটা তোমাকে মনে রাখতে হবে, একটা ডেবিট মেমো, একটা ক্রেডিট মেমো। আচ্ছা, সো মেমোটা কি? মেমোটা হচ্ছে বেসিক্যালি একটা জার্নাল। জার্নালটা এরকম যে এই মেমোরেন্ডামটা হচ্ছে একটা ট্রিটমেন্ট বা একটা জার্নাল, যেটা কিনা ব্যাংক তার অ্যাকাউন্টে দিয়ে থাকে। কেন দিয়ে থাকে? যখন আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বাড়ে বা আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণটা কমে, সেটা হচ্ছে ডেবিট। আচ্ছা, ডেবিট আর ক্রেডিট মেমোর ব্যাপারটা না মনে রাখার জন্য খুব কষ্ট করতে হবে না। তুমি জাস্ট মনে রাখো যে ডেবিট বলতে বোঝায় খরচ আর ক্রেডিট বলতে বোঝায় আয়। এই দুইটা টার্ম না অ্যাকাউন্টিং এর পিপলদের একদম মাথার মধ্যে লাইক রমের মতো, হ্যাঁ, একদম রমের মধ্যে গেথে আছে, যে এটা কোনোদিন ভুল হওয়া পসিবল না, যে ডেবিট মানে খরচ আর ক্রেডিট মানে আয়। সো আমি কি করব? আচ্ছা রাইট, আমি জার্নাল স্পেলিং ভুল করছি। থ্যাংক ইউ সো মাচ। হু ইজ দিস গাই? জাহিদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আসলে ভুল লিখে ফেলেছি এটার জন্য। সো ডেবিট আর ক্রেডিটের কথা বলতেছিলাম, খরচ আর আয়। খরচের ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি জানি যে খরচ আর আয় আমরা ডেবিট আর ক্রেডিট দিয়ে বোঝাই, তাহলে যখন নাকি আমার ব্যাংক অ্যাকাউন্টে, খেয়াল করো, আমার ব্যাংক অ্যাকাউন্টে যখন কোনো কারণে টাকার পরিমাণ, টাকা চলে যাবে, অর্থাৎ আমার খরচ হচ্ছে, খরচের জন্য আমাকে ডেবিট মেমো দিবে ব্যাংক। আর যখন আমার কোনো কারণে আয় হবে, মনে করো আমার দেনাদার কর্তৃক প্রাপ্তি, দেনাদার যদি আমাকে টাকা দেয় তখন কি হবে? দেনাদার আমাকে টাকা দিলে আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ প্লাস হবে। আর আমার জন্য যদি প্লাস হয়, সেটা যদি আমার আয় হয়, তাহলে সেটার জন্য ব্যাংক আমাকে ক্রেডিট ভাউচার দিবে। আর যখন আমার খরচ হয়, অর্থাৎ যদি কোনো কারণে আমার সুদ প্রদত্ত হয়, যদি আমি সুদের টাকা কাউকে প্রদান করে দেই, আবার হতে পারে আমি আমার পাওনাদারের টাকা পরিশোধ করে দিলাম, যতভাবে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, এই ধরনের কাজের জন্য কি হবে? আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণটা কমে যাবে। আর যখন ব্যাংকের অ্যাকাউন্টে টাকার পরিমাণ কমে যায়, তখন আমাকে ব্যাংক যেই জার্নাল এন্ট্রিটা দেয় সেটাকে বলে ডেবিট ভাউচার, ডেবিট মেমো। আর যখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণটা বাড়ে, তখন আমাকে ব্যাংক যে ভাউচারটা দেয়, অর্থাৎ যে ট্রিটমেন্টটা করে, সেটাকে আমরা বলে থাকি ক্রেডিট মেমো। আচ্ছা, যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট্ট একটা কোয়েশ্চেন রয়েছে।
এই কোয়েশ্চেনটাও তুমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেনটা অলরেডি করে থাকো তাহলে এটা তুমি ওখানে কমন পাবা। এটা খুবই কমন একটা কোয়েশ্চেন। তাহমিদ অর্ণব, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি না ভুল করে ফেলছিলাম বুঝছো জার্নালের স্পেলিংটা। থ্যাংক ইউ সো মাচ আমাকে কারেকশন করে দেওয়ার জন্য। আশা করি আর যে কোনো ভুল হলে তোমরা আমাদের সাথে থাকবা। আচ্ছা, নিম্নের কোনটি ডেবিট মেমো নয়? হ্যাঁ, তোমার জন্য একটা ছোট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে নিম্নের কোনটি ডেবিট মেমো নয়? ডেবিট মেমো নয়, এই নয়টা একটু কষ্ট করে খেয়াল রেখো। আর যেহেতু এটা বলে দিয়েছি কোনটি ডেবিট মেমো নয়, একটু কষ্ট করে আমাকে রাইট অ্যান্সারটা জাস্ট মেনশন করে দাও যে নিম্নের কোনটি ডেবিট মেমো নয়। আচ্ছা, ডেবিট মেমো মানেই বলছিলাম, ডেবিট মেমো মানেই খরচ। ডেবিট মেমো মানে খরচ হলে ডেবিট মেমো আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে। খেয়াল করো কোনটার জন্য আমার ব্যাংক থেকে টাকা চলে যায় না। আমি একটু ওয়েট করছি। আমি তোমাদের রাইট অ্যান্সারের জন্য ওয়েট করছি। আমি চাচ্ছি আরো কেউ আমাদেরকে রাইট অ্যান্সারটা লিখে পাঠাও। থ্যাংক ইউ সো মাচ। রাইট অ্যান্সারটার জন্য অপেক্ষা করছি গাইস। আচ্ছা, নিম্নের কোনটি ডেবিট মেমো নয় এটা বলতে বোঝায় নিম্নের কোনটা আমার খরচ না, অর্থাৎ নিম্নের কোনটা আমার। আচ্ছা, রাইট অ্যান্সার নিচ্ছি আরাফাত প্রিন্স, থ্যাংক ইউ সো মাচ, আমি এটার জন্য ওয়েট করছিলাম। রাইট অ্যান্সার। আচ্ছা, নিম্নের কোনটি ডেবিট মেমো নয় এর মানে হচ্ছে নিম্নের কোনটা আমার খরচ নয়। তোমরা এতক্ষণ ধরে আমি জানি না অনেকেই বি বলছিলে। আচ্ছা, বি আর ডি এর কনফিউশনটা আমি বলে দিচ্ছি কেন। যদি আমার হয় যে ব্যাংক আমার খরচ না, অর্থাৎ কোনটা আমার জন্য আয়। আচ্ছা, আয় হলে আমার জন্য সেটা অর্জিত সুদ আর ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, এই দুটা হতে পারে। আর যেহেতু আমি বলেছি যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এবং অর্জিত সুদ দুইটা, সো এখানে আসলে আমার জন্য, আচ্ছা বি আর ডি এর কনফিউশনটা বলি। বি ডি যারা বলেছো তাদেরটা বলছি যে ব্যাংক যখন আমার জন্য টাকা আয় করে তখন আমি সেটাকে বলে থাকি যে এটা আমার জন্য ক্রেডিট মেমো। আর কোয়েশ্চেনটা ছিল কোনটা ডেবিট মেমো নয়, সো এখানে আসলে রাইট অ্যান্সার বি এবং ডি। আসলে তোমাদেরকে এটা বোঝার সুবিধার্থে যে এতক্ষণ ধরে কি কি বুঝতে পারছিল এটার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা বলেছো বি আর ডি তে কনফিউশন, বিকজ তারাই অ্যাকচুয়ালি আমাকে রাইট অ্যান্সারটা দিতে পেরেছো। দ্যাটস ওয়াই আমি এতক্ষণ ওয়েট করছিলাম যে কেন আমাকে সবাই রাইট অ্যান্সারটা বলছে না। কেননা রাইট অ্যান্সার কোনো একটা না, রাইট অ্যান্সার দুটা। যেহেতু বলেছি যে নিম্নের কোনটি ডেবিট মেমো নয়, অর্থাৎ নিম্নের কোনটি আমার ক্রেডিট মেমো। ক্রেডিট মেমোতে কি ছিল? ক্রেডিট মেমোতে ছিল আমার আয়ের পার্ট। সো এখানে তুমি আয় কি কি দেখতে পাচ্ছ, যেটা যেটা দেখতে পাচ্ছ সেটা সেটাই আমাকে বলো, কারণ এখন তো আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটি সিইউটি পরীক্ষা দিচ্ছি না, আমরা এখানে শেখার জন্য ক্লাস করছি। সো আমার রাইট অ্যান্সার হচ্ছে কোন কোন দিকে আমার আয় হয় সেই দুটা। সো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এবং ব্যাংক কর্তৃক অর্জিত সুদ, এই দুইটা হচ্ছে আমার টাকার পরিমাণটা অ্যাকাউন্টে বাড়িয়ে দেয়। দ্যাটস ওয়াই এই দুইটা ছিল আমার জন্য রাইট অ্যান্সার। আর যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, আমি তোমার জন্য রিপিট করে দিব। আর যেহেতু তুমি একটা নতুন জিনিস শিখতে পারলে, সো এটা তোমার ফ্রেন্ডদেরকে ট্যাগ করে আর ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিতে কিন্তু একদম ভুলবা না। আর যারা যারা বলেছো শুধুমাত্র বি, তারা মন খারাপ করো না, কেননা তুমি কি করেছো বলি, বি রাইট অ্যান্সারটা দেখে তুমি এটাকে দাগিয়ে দিয়েছো। আর যারা বলেছো ডি, তারা ভেবেছো যে বি আর ডি যদি দুটা হয় তাহলে নিশ্চয়ই অর্জিত সুদ হবে। এটাই আসলে একটা ট্রিক ছিল তোমার কাছ থেকে জানার যে তোমার কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, যেহেতু আমরা সেই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবো, যেহেতু আমরা সি ইউনিটে পরীক্ষা দিচ্ছি 30 তারিখে। আর যারা কোয়েশ্চেন করছো যে এক্সামে এমনটা হলে কোনটা চুজ করবো, ইমন তোমার জন্য বলে দিই, এটা আসলে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসার কোয়েশ্চেন না। কেননা তোমাকে কোয়েশ্চেনের রাইট অ্যান্সার এমসিকিউ যে কোনো একটা পিক করতে বলবে, তোমাকে কখনো দুটো দিবে না। এখানে আপু তোমাদেরকে দুটো দিয়েছি চেক করার জন্য যে তোমার কি কোনো কনফিউশন আছে কিনা। কনফিউশন থাকলে আমরা সব কনফিউশন আজকে ক্লিয়ার করবো, এই মোটো নিয়ে তোমাকে আজকে এটা দেওয়া হয়েছে। সো ফ্রিক আউট করার কিচ্ছু নাই, রাইট অ্যান্সার হিসেবে তোমার কাছে যে কোনো একটা অপশন চাওয়া হবে, রাইট? আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে অনেক সময় কি হয়, তোমাকে কিছু এমসিকিউ করা হয় যে ব্যাংক কর্তৃক ভুল অথবা আমানতকারী কর্তৃক ভুল। আচ্ছা, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় ওটা দেওয়াই ফার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম কোয়েশ্চেন যারা বলেছো, কি ভাইয়া? রাতুল। আচ্ছা, রাতুল ভাই বলেছে যে এই ধরনের কোয়েশ্চেন অনেক সময় ঢাকা ইউনিভার্সিটি সিমিটে আসে, কিন্তু এটা আসলে খুবই এক্সেপশনাল। সো তোমাদের ফ্রিক আউট করার কোনো দরকার নেই। যদি এই ধরনের কোয়েশ্চেন আসে, হ্যাঁ ভাইয়া ইউ আর রাইট, যদি এই ধরনের কোয়েশ্চেন আসে তাহলে কি হবে, তোমার দুটার মধ্যে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওটা তুমি দিবা। তুমি সেক্ষেত্রে অর্জিত সুদ ধরবা। অর্জিত সুদটা কেন ধরবা বলি, কেননা অর্জিত সুদটা হচ্ছে অলরেডি তোমার টাকাটা কালেক্ট করে ব্যাংক অ্যাকাউন্টে জমা
হয়ে গেছে। সো এটাকে আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট ধরবো। বাট আমি যে কোশ্চেনটা করেছি সেই অনুযায়ী তোমাকে দুটাই অ্যান্সার মেনশন করতে বলেছিলাম, মানে চেয়েছি যে দুটো অ্যান্সার তুমি মেনশন করো, কেননা তোমার জন্য এটা একটা প্র্যাকটিস সেশন ছিল। সো এখন যেটা বলবো সেটা হচ্ছে ভুল হলে কি করব। ভুল সংক্রান্ত কোয়েশ্চেন সি ইউনিটের ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত কোয়েশ্চেন থেকে অনেক বেশি হয়, যে যদি ক্যাশ বইয়ে কোনো ভুল থাকে তাহলে এটার জন্য দাখিলা কি হবে, আবার যদি ব্যাংকের পাস বইয়ে কোনো ভুল থাকে তাহলে এটার জন্য দাখিলা কি হবে। এই একটা লাইন তুমি মনে রাখবা, যার ভুল তার বইতে সমন্বয় করা হবে। একজন কোয়েশ্চেন করেছে ব্যাংক আমানতকারী বলতে কি বোঝায়। ব্যাংক আমানতকারী হচ্ছে যিনি ক্যাশ বুক এটা সংরক্ষণ করেন, এই ক্যাশ বুকটা যিনি সংরক্ষণ করেন তাকে আমরা বলে থাকি আমানতকারী, অর্থাৎ আমি যখন অ্যাকাউন্ট করি। আচ্ছা, কথা বলছিলাম ভুল হলে কি করব। ভুল হলে কি করব এটা কিন্তু এমন না যে এমসিকিউ দাগাতে গিয়ে ভুল করলে কি করব। ভুল করলে কি করব বলতে বুঝাচ্ছি যে আমানতকারীর বইতে যদি ভুল হয় তাহলে দাখিলা কে দিবে, কিংবা যদি আমার ব্যাংকের পাস বইয়ে কোনো ভুল থাকে বা ব্যাংকার যদি কোনো ভুল করে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা দাখিলা কি হবে। এটার জন্য একটা লাইন তুমি মনে রাখো যে যার ভুল তার বইতে সমন্বয় করতে হবে। অর্থাৎ একজন কোয়েশ্চেন করেছে অর্জিত সুদ, সৈয়দ আসিফ, সে অর্জিত সুদ আর প্রাপ্ত সুদ কি একই। অর্জিত সুদ আর প্রাপ্ত সুদ বলতে একই কথা বোঝায়। অর্থাৎ অর্জিত সুদ হচ্ছে যেটা ব্যাংক তোমাকে দিয়েছে, তোমার অ্যাকাউন্টে যে টাকাটা জমা হয়ে গেছে, অর্থাৎ তোমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলেই আমরা এটাকে বলে থাকি প্রাপ্ত সুদ। সাইফুল, দ্যাট শুড বি মোর ক্লিয়ার। তুমি কি আমাকে আরেকবার একটু কোশ্চেনটা মেনশন করতে পারো, তাহলে তোমার জন্য আমি কোশ্চেনটা দিতে পারি। আচ্ছা, আমি তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সো ভুল হলে কি করব, এটা দাখিলাটা আমি তোমাকে এখন একটা কোয়েশ্চেন দিয়ে বুঝিয়ে দিব। আগে বলে দিই যে আমার অ্যাপ্রোচটা কি হবে। যেমন যদি আমার ক্যাশ বুকে ভুল থাকে আর যদি আমার পাসবুকে ভুল থাকে, অর্থাৎ যদি আমার ক্যাশ বুকে ভুল থাকে তাহলে আমি একটা জার্নাল দিব, আর যদি আমার পাসবুকে ভুল থাকে তাহলে আমি পাসবুকে জার্নাল এন্ট্রিটা দিব। অর্থাৎ আমি যখন ব্যাংক সমন্বয়ে বিবরণী করছি তখন যখন আমাকে এমসিকিউ কোয়েশ্চেন করা হবে যে মনে করো আমানতকারী 600 টাকা ব্যাংকে জমা দিয়ে ভুলে 500 টাকার দাখিলা দিল, তাহলে 100 টাকার সমন্বয় দাখিলা কোন ব্যাংক সমন্বয় বিবরণী কোন পাশে দেওয়া হবে। রাইট অ্যান্সার ক্যাশ বইয়ে, অর্থাৎ আমানতকারীর ক্যাশ বইয়ে। আবার যদি হয় ব্যাংক মিস্টার এক্স এর পাওনাদারকে 500 টাকা প্রদান করে ভুলক্রমে সেটাকে 400 টাকার দাখিলা দিল, তাহলে পরবর্তীতে সমন্বয় দাখিলাটা ব্যাংক সমন্বয় বিবরণী কোন পাশে দেখানো হবে। রাইট অ্যান্সারটা হচ্ছে তখন আমি পাস বইয়ে আবার 100 টাকা আমি এক্সট্রা মাইনাস করে দিব, কেননা আমি 100 টাকাটা ভুল দেখিয়েছি। অর্থাৎ যার ভুল সে দাখিলা দিবে। এটাকে বলছি যে জমাকৃত টাকার ভুল দাখিলা। যেমন মনে করো ক্যাশ বইয়ে, আচ্ছা ক্যাশ বইয়ে কি হয়, জমাকৃত টাকা, অর্থাৎ আমি কোনো কারণে আমার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে ভুলে 400 টাকার দাখিলা দেখালাম। আবার মনে করো প্রদেয় টাকার ভুল দাখিলা, আমার যত টাকার চেক প্রদান করলাম 500 টাকার বদলে আমি 5000 টাকার বদলে আমি 4000 টাকা দেখালাম। হতে পারে আদায়কৃত টাকার ভুল দাখিলা, অর্থাৎ ব্যাংক যেই টাকাটা আদায় করলো সেও 500 বদলে 400, কিংবা প্রদত্ত টাকার ভুল, তোমার যে পরিমাণ কি বলে এটাকে চেক, হ্যাঁ চেকে যত টাকা দেওয়ার কথা ছিল সে 50,000 টাকার বদলে তুমি 40,000 টাকা দেখাই দিলাম। অর্থাৎ তোমার ভুলটা যেই পাশে হবে তোমার সমন্বয় দাখিলাটা সেই পাশে দিতে হবে। যেমন একটা ছোট এক্সাম্পল নিয়ে যদি কথা বলি, এক্সাম্পলটা হচ্ছে, এটা আমরা এখন রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখবো। আর এই এক্সাম্পলটার জন্য তোমাকে রাইট অ্যান্সারটা দেওয়ার আগে চেষ্টা করো আমার সাথে বসে কিভাবে এই টাকাটাকে তুমি রাইট রিকনসিল করতে পারো। যেমন কোম্পানি এক্স তার পাওনাদারকে 900 টাকা প্রদান করলো, কিন্তু ব্যাংক কি করলো, ব্যাংক ভুলবশত, খেয়াল করো ভুলটা কে করলো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, যে ব্যাংক ভুলবশত 600 টাকা লিপিবদ্ধ করলো। আচ্ছা, তার মানে আমরা এটাকে পড়েছিলাম যে যার ভুল সে দাখিলা দিবে, তার মানে এখানে দাখিলাটা দিবে ব্যাংক, তার মানে ক্যাশ হবে না। ক্যাশ যদি দুটা না হয় তাহলে আমি ফার্স্টেই ক্যাশটাকে ক্যান্সেল আউট করে দিব। এটা হচ্ছে আমার এমসিকিউটা দাগানোর অ্যাপ্রোচটা কি হবে। এক্স্যাক্টলি তানজিম, দিস ইজ এরর ও অমিশন। এক্স্যাক্টলি আমরা হচ্ছে অমিট করে দিচ্ছি, যেগুলো আমার ভুল হতে পারে সেই অপশনগুলোকে আমি অমিট করে দিচ্ছি। আমি রাইট অ্যান্সারগুলো যেটা হওয়ার পসিবিলিটি বেশি সেগুলো নিয়ে কাজ করব। সো যদি আমার ব্যাংক ভুল করে থাকে তাহলে ব্যাংক কি করলো, আমার দেওয়ার কথা ছিল 900, ব্যাংক কি করলো 900 দিয়ে ভুলে দেখাই দিল 600 টাকা, তাহলে আমার 300 টাকাটা একটা
আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কি দেখালাম 600 টাকা, তার মানে আমার 300 টাকা বাদ দিতে হবে। তাহলে আমি 300 টাকা 300 টাকার কাজটা কি হবে, 300 টাকার জের আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 300 টাকা বাদ দিয়ে দিব। কেন বাদ দিয়ে দিব? বাদ দিয়ে দিব এই কারণে, আচ্ছা অনেকে লিখছো বি, যারা যারা বি লিখছো তাদেরকে বলে দেই ঘটনাটা এরকম যে তোমার অ্যাকাউন্ট থেকে যাওয়ার কথা ছিল 900 টাকা, কি করলো ব্যাংক 900 টাকাটা বাদ দিল, তোমার অ্যাকাউন্ট থেকে 900 টাকা প্রদান করে দিল, কিন্তু সে একটা ভুল করলো। ভুলটা হলো সে ভুলে 600 টাকা বাদ দিল। তার মানে কি আমার এই দুটার মধ্যে 300 টাকার একটা নেগেটিভ ব্যালেন্স রয়ে যাচ্ছে, অর্থাৎ আমার 300 টাকাটা বাদ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু ব্যাংক ভুলে সেটা দেখায় নাই। যেহেতু ব্যাংক সেটা দেখায় নাই, তাহলে ব্যাংক এখন কি করবে, ব্যাংক আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ আমার জের বলতে আমরা আসলে ব্যালেন্স বোঝাই, ব্যাংক আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক্সট্রা আরো 300 টাকা মাইনাস করে দিবে, অর্থাৎ আমানতকারীও 900 টাকা মাইনাস করলো, আমিও 900 টাকা মাইনাস করলাম। দ্যাট মিনস আমার 300 টাকার এরর আমি বাদ দিয়ে দিলাম। সো রাইট অ্যান্সারটা হচ্ছে এ। আর যারা বি বলেছো তাদের বিটার বলে দিই যে আসলে তো তোমার ব্যাংক অ্যাকাউন্টে 300 টাকা কোনোভাবে যোগ হলো না, তাই না? যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে 300 টাকা বেড়ে যেত তাহলে তুমি বলতে পারতে যে আচ্ছা ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমি 300 টাকা যোগ করলাম। বাট ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে প্রদান করলে কি টাকা বাড়ে না কমে? ডেফিনেটলি আমার টাকা কমে যায়, যেহেতু প্রদান করলে টাকা কমে যায়, সো আমি আসলে বাদ নিয়েই কাজ করব। আর যেহেতু ভুলটা করেছে ব্যাংক, সো আমার রাইট দাখিলাটা দিবে ব্যাংক। সো রাইট অ্যান্সারটা হচ্ছে এ, অর্থাৎ ব্যাংক জের হতে 300 টাকা বাদ। আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন তোমরা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে অনেক পাও আমি জানি। এই একটা কোয়েশ্চেন আমি তোমাদের একটু সলভ করার টেকনিকটা বলে যেতে চাই, কেননা আমার মনে হয় যে এটা ব্যাংক সমানের বিবরণী কারেক্ট অ্যান্সারটা করার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। সো এই একটা লাস্ট এক্সাম্পলের সাথে আজকের ক্লাসটা শেষ করব। আশা করি এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে পাস বইতে অর্থাৎ ব্যাংকের বইতে যদি জমার পরিমাণ হয় 9,000 টাকা, আর যদি আমার সমন্বয়যোগ্য বিষয় হয় দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 3,000, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি তা হলো 6,000, ব্যাংক সার্ভিস চার্জ 2,000 এবং ব্যাংকে জমাকৃত আদায় অপেক্ষমান চেক 5,000, তাহলে উদ্বৃত্ত পত্র অর্থাৎ আমার ব্যালেন্স শিটে ব্যাংক জের কত টাকা দেখানো হবে? খেয়াল করো, এই ধরনের ঘটনায় আমার ব্যাংকে টাকা আছে 9,000 টাকা। আচ্ছা, সমন্বয়যোগ্য বিষয়, যেহেতু আমার ব্যাংকে 9,000 টাকা আছে, তাহলে আমি কি করব, যেই ঘটনা আমার সরাসরি ব্যাংকে ঘটেছে কিন্তু এই ঘটনাগুলো এখন পর্যন্ত আমি জানি না, সেই ঘটনাগুলোর জন্য আমি আমানতকারী আমি দাখিলা দিব। ঘটনাগুলো তাহলে কি কি? যেমন দেনাদার যদি ব্যাংকে জমা দেয় 3,000 টাকা, আবার ব্যাংক যদি আমার জন্য সার্ভিস চার্জ করে 2,000 টাকা, এই দুইটা ঘটনা আগে কোথায় ঘটে? ব্যাংকে। তাহলে এটা জানবে না কে? আমানতকারী। তাহলে আমি কি করব, যেহেতু ব্যাংকে জমা দিল 3,000 টাকা আর ব্যাংক সার্ভিস চার্জ করে 2,000 টাকা, তাহলে আমি কি করব, যে আমার 9,000 টাকা থেকে ফার্স্ট অফ অল আমি 3,000 টাকা মাইনাস করে দিব, যেহেতু আমার দেনাদার কর্তৃক ব্যাংকে জমা হয়েছে, আবার আমার 2,000 টাকার সার্ভিস চার্জ করেছে, তাহলে ইন টোটাল আমার 8,000 টাকার আমার হবে নতুন ব্যাংক জেরের পরিমাণ। কেননা যখন ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 6,000 টাকা, আবার ব্যাংকে জমাকৃত আদায় অপেক্ষমান চেক 5,000 টাকা, এই দুইটা ঘটনা এখন পর্যন্ত রিয়েলাইজড হয় নাই, আর যেহেতু রিয়েলাইজড হয় নাই দ্যাটস ওয়াই আমার 8,000 টাকা হচ্ছে রাইট অ্যান্সার। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে আশা করি ব্যাংক সমানের বিবরণী থেকে তোমার আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আর এরই সাথে আমরা আমাদের আজকের লাইভ ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমার অ্যাকাউন্টিং এর সিলেবাস শেষ হতে আর খুব বেশি দেরি থাকবে না। আর একটা ক্লাস আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের অবচয় আর একতরফা দাখিলার উপর। সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল, দেখা হবে নেক্সট ক্লাসে।